আসসালামু আলাইকুম সবাইকে। আমি আব্দুর রহমান রুমান, ম্যাথ ইনস্ট্রাক্টর, ফিনিক্স কোচিং সেন্টার। তো ভিডিওর এই পোর্শনে আমি উচ্চতর গণিত নিয়ে কথা বলবো, উচ্চতর গণিত নিয়ে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এবং সাজেশন দেওয়ার চেষ্টা করবো। তো আমরা ইতিমধ্যেই জেনেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি নতুন স্টুডেন্ট ভর্তি নেবে 2024-25 সেশন থেকে। তো সেই জায়গা থেকে আমরা আসলে উচ্চতর গণিতের জন্য কি ধরনের প্রিপারেশন নিব বা কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত, সেসব বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে শুরু করি আমাদের ভর্তি পরীক্ষার সম্পূর্ণ মানবন্টন থেকে। আমরা জানি যারা আমরা বিজ্ঞান শাখা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব, তাদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং আমাদের যে গ্রুপ সাবজেক্ট পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং আহ, মোটামুটি 100 নম্বরের ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা আসলে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সুযোগ পাবো। তো আমাদের যে এই ভিডিওর এই অংশে আমরা গণিত নিয়ে কথাবার্তা বলবো। গণিতে আমরা মোটামুটি 16টি এমসিকিউ কোয়েশন সলভ করতে হবে পরীক্ষায়, এবং সেই এমসিকিউ কোয়েশন গুলো কিভাবে সলভ করব এবং কি ধরনের প্রিপারেশন নিলে 16টা এমসিকিউর জন্য একটা ভালো প্রিপারেশন নেওয়া যাবে সেই নিয়ে আমরা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো যদি আমরা মোটামুটি এইচএসসি সিলেবাস 2024 সালের শর্ট সিলেবাসের চ্যাপ্টার সমূহ যদি দেখি, উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই আমাদের প্রথম পত্রে আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত, ত্রিকোণমিতি, অন্তরীকরণ এবং যোগজীকরণ। এখন এই সবগুলো চ্যাপ্টারের প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত, কোন কোন টপিক ভালোভাবে পড়া উচিত, কোন কোন টপিক না পড়লেও হয়ে যাবে, কোন কোন টপিক লেস ইম্পর্টেন্ট, সেসব কথাবার্তা আমরা একটু ভিডিওর পরবর্তীতে অংশে যাব। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে কি কি আছে? দ্বিতীয় পত্রে আছে জটিল সংখ্যা, বহুপদী ও বহুপদী সমীকরণ, কণিক, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণ, স্থিতিবিদ্যা এবং সমতলে বস্তু কণার গতি। তো মোটামুটি ওভারঅল হচ্ছে আমাদের এই চ্যাপ্টার গুলো আছে উচ্চতর গণিত প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে। এই দুইটা পেপারে আমরা আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, যদি আমি একদম শুরু থেকে শুরু করি। প্রথমত যদি আমি উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে কথা বলি, উচ্চতর গণিত প্রথম পত্র আমরা আগের স্লাইডে দেখেছি উচ্চতর গণিতে আহ, কি কি চ্যাপ্টার আছে প্রথম পত্রের জন্য এবং কোন কোন চ্যাপ্টার আছে আমরা দেখে এসেছি। তো প্রথমত আমি যদি বলি যে এই উচ্চতর গণিত প্রথম পত্রে আমাদের প্রিপারেশনটা কিভাবে হওয়া উচিত। তো স্বাভাবিকভাবেই আমরা যখন ফার্স্ট ইয়ারে উঠি, ফার্স্ট ইয়ারে হয়তো বা অনেকেরই আহ, প্রথম পত্রটা ভালোভাবে পড়া হয়ে ওঠে না। এইচএসসির আগে আগে হয়তো বা 2-3 মাস মোটামুটি এইচএসসিটা কাভার দেওয়া যায়, এই ধরনের প্রিপারেশন নেওয়া হয়। তো যে কারণে আসলে মোটামুটি অনেক স্টুডেন্টেরই প্রথম পত্রে একটা গ্যাপ থেকে যায়। তো ওই জায়গা থেকে আসলে আমাদের যেটা উচিত হবে, প্রথমে আমাদের প্রথম পত্রের যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলার থিওরি ভালো মতো বোঝা লাগবে। সবগুলো চ্যাপ্টারের থিওরি ভালো মতো বোঝা লাগবে। দ্বিতীয়ত আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কই থেকে করব? প্র্যাকটিস করব মেইন বই থেকে এবং টেস্ট পেপার থেকে। কোয়েশ্চন, এখন কোন ধরনের কোয়েশ্চন আমি প্র্যাকটিস করব? আমার পরীক্ষা যেহেতু এমসিকিউ পদ্ধতিতে হবে, আমার কি রিটেন প্র্যাকটিস করার কোনো দরকার আছে কিনা? আমি বলবো যদি রিটেন করার মতো টাইম থাকে, আমার কাছে যদি ওই ধরনের এফোর্ট দেওয়ার মতো সময় থাকে, আমি রিটেনটাও প্র্যাকটিস করব। কারণ রিটেনের বড় একটা ম্যাথের অনেক ছোট ছোট পোর্শন থেকেও এমসিকিউ আসে। তবে যদি আমার হাতে এনাফ টাইম না থাকে, আমি যদি মনে করি আমি ওই ধরনের টাইম দিতে পারবো না, বা অন্যান্য সাবজেক্টে আমার প্রেশার বেশি, তখন আমি আসলে যেটা করতে পারি যে
শুধুমাত্র এমসিকিউ ভালো মতো প্র্যাকটিস করতে পারি, সেটা হোক মেইন বইয়ের এমসিকিউ, সেটা হোক টেস্ট পেপারের এমসিকিউ। আমি এমসিকিউটা ভালো মতো প্র্যাকটিস করব। এখন এই জায়গাটা একটা প্রবলেম আছে, যদি আমার থিওরি ভালো মতো পড়ে যদি আমি সৃজনশীল সলভ না করি, সিকিউ সলভ না করি, আমার অনেক ক্ষেত্রে এমসিকিউ সলভ করতে প্রবলেম হয়। এটা আসলে অনেকেরই ক্ষেত্রে প্রবলেম হয়। যদি আমার সৃজনশীল সলভ না করি তাহলে আমার এমসিকিউ ক্ষেত্রেও প্রবলেম হয়। তো এই ক্ষেত্রে আসলে অন্তত বইয়ের যে ম্যাথ গুলো আছে, মেইন বইয়ের যে ম্যাথ গুলো আছে, ওই ম্যাথ গুলো যদি আমি ভালো মতো প্রিপারেশন নিতে পারি, মেইন বইয়ের যে ম্যাথ গুলো আছে, সেটা হোক রিটেন বা এমসিকিউ, তাহলে আমার আহ, আমার যে আইডিয়া, এমসিকিউটা ভালো করা সম্ভব। এখন কোয়েশ্চেন আসতে পারে, আমি একটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেছি, তাহলে টেস্ট পেপার কেন সলভ করব? এখন টেস্ট পেপার সলভ করার বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানে আসলে আহ, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চন ব্যাংক সলভ করার মতো আসলে ওই ধরনের রিসোর্স এখনো বিল্ড আপ হয় নাই। ঠিক আছে? এটা প্রায় 10-12 বছর আগে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্ট নিত, তখন আসলে আহ, মানে আজকের এই আহ, পরীক্ষার সাথে খুব বেশি রিলেটেড না ওইটা। তো দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আগের যে কোয়েশ্চেন প্যাটার্ন এখন বর্তমানে কোয়েশ্চেন প্যাটার্নের সাথে খুব একটা মিলে না। এই কারণে আসলে আগের কোয়েশ্চেন ব্যাংক সলভ করে খুব বেশি যে কমন পাওয়া যাবে, সেটা বিষয়টা আসলে এরকম হওয়ার কথা না। বাট টেস্ট পেপার করলে, টেস্ট পেপার সলভ করলে আহ, যেটা আসলে পাওয়া যায়, মানে যেটা আসলে লাভ হয়, প্রথমত টেস্ট পেপার সলভে আমার ফুল চ্যাপ্টারের ফুল চ্যাপ্টারের এমসিকিউ সলভ হয়ে যাইতেছে। এবং সবচেয়ে বড় যে কথাটা হইতেছে, আমাদের দেশে টেস্ট পেপারে এমসিকিউ, কিসের এমসিকিউ থাকে সাধারণত? সাধারণত বিভিন্ন ধরনের সরকারি কলেজ এবং আহ, বিভিন্ন এইচএসসি বোর্ড কোয়েশনের এমসিকিউ তে তুলে দেওয়া হয়। তো ওই সকল কোয়েশন, এইচএসসি এর যে কোয়েশনটা, সেই কোয়েশনটা মেইনলি করে থাকেন আমাদের বিভিন্ন কলেজের সম্মানিত টিচারগণ। বোর্ডের কোয়েশন করে থাকেন বিভিন্ন কলেজের সম্মানিত শিক্ষকগণ। তো এখন এই বিভিন্ন কলেজের সম্মানিত শিক্ষকগণ যেখানে আসলে টেস্ট পেপারের যে বোর্ডের কোয়েশ্চেন গুলো আছে, সেই বোর্ডের কোয়েশ্চেন গুলো ওনারা করে করে থাকেন। তো ওনারাই আবার নেক্সট ডে আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসলে ওনারাই কোয়েশ্চেন করবেন। তো স্বাভাবিকভাবেই যখন একজন শিক্ষক দুইটা জায়গায় কোয়েশ্চেন করতেছেন, তার কোয়েশ্চেনের মধ্যে কিছুটা হলেও সিমিলারিটি থাকে। তো ওই জায়গা থেকে আসলে আমি বলেছি যে টেস্ট পেপারটা যদি সলভ করা যায় কোনোভাবে, বা পুরোটা টেস্ট পেপার যদি সলভ করা যায়, তাহলে অন্তত মোটামুটি একটা ভালো পরিমাণ কোয়েশ্চন ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। এরপরে যদি আসি আমি আমাদের বাকি যে চ্যাপ্টার গুলো আছে, ম্যাট্রিক্স, নিয়োগ, সরলরেখা, বৃত্ত, ত্রিকোণমিতি, অন্তর্কোণ, যুগজীকরণ, এই চ্যাপ্টার গুলোর মধ্যে কোন চ্যাপ্টার গুলো আসলে আমার ভালো মতো প্রিপারেশন নেওয়া দরকার, এগুলো নিয়ে আমি একটু পরে কথা বলবো। বাট আমি যদি আলাদা করে বলে দিই জাস্ট 2 মিনিটে, যে এই সবগুলো চ্যাপ্টার যদি পড়ি, তাহলে কোন কোন চ্যাপ্টারে আমার আসলে আসলে কোন কোন টপিকে আসলে আমার ভালো মতো জোর দেওয়া উচিত। প্রথমত, ম্যাট্রিক্স ও নির্ণয়ের ক্ষেত্রে ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং প্রকারভেদের উদাহরণগুলো আমার দেখা লাগবে। ম্যাট্রিক্সের যুগ গুণ আমার দেখা লাগবে। এবং আহ, অনুশীলনীতে এমন অনেক কোয়েশ্চেন আছে, এ এর ভ্যালু দেওয়া আছে, ম্যাট্রিক্সে এ এর ভ্যালু দেওয়া আছে কিছু একটা, এই এ ম্যাট্রিক্সের, সেটা হতে পারে 2x2 ম্যাট্রিক্স, সেটা এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বাই করতে বলা আছে এমসিকিউ তে। তো এই ধরনের কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের কোয়েশ্চেন সাধারণত এমসিকিউ তে আসে। সরলরেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইকুয়েশন ফর্ম বা সরলরেখার সমীকরণ নির্ণয় এবং আহ, বিভিন্ন সরলরেখার লম্ব রেখা, সমান্তরাল রেখা, এই টাইপের যে কোয়েশ্চেন গুলো আছে, সেই কোয়েশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। বৃত্তর ক্ষেত্রে
কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়, এবং এর পাশাপাশি সাধারণ যে বা এই টাইপের যে ছোটখাটো কোয়েশন আছে, এই কোয়েশন গুলো খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য এগুলো আসে। ত্রিকোণমিতির ক্ষেত্রেও আহ বিভিন্ন কোণের মান নির্ণয়, বিশেষ করে ষষ্ঠ অধ্যায়ের যে এগুলো আছে এগুলার খুবই ইম্পর্টেন্ট। অন্তরীকরণের ক্ষেত্রে একটা সমীকরণের দেওয়া থাকে, ওই সমীকরণের ঢাল নির্ণয়, এই টাইপের বিভিন্ন ধরনের কোয়েশন আছে, যোগজীকরণে আছে, এই টাইপের কোয়েশন গুলো আমরা দেখলে আশা করি উচ্চতর গণিত প্রথম পত্র থেকে কমন পাওয়া সম্ভব। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে আমরা কি কি দেখতে পারি? জটিল সংখ্যা থেকে প্রথমত যে i টু দি পাওয়ার n মানে i টু দি পাওয়ার 42 কিংবা i টু দি পাওয়ার 1999, এই টাইপের যে কোয়েশন, i টু দি পাওয়ার 1999 এর ভ্যালু কত, এই টাইপের যে কোয়েশন গুলো আছে এমসিকিউতে প্রচুর আসে, এই কোয়েশন গুলো আমরা দেখতে পারি। আবার 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 যে সূত্রটা আছে আমাদের, এই সূত্র দিয়ে ওমেগার বিভিন্ন ভ্যালুর মান, এই সূত্র ইউজ করে বিভিন্ন এমসিকিউর ভ্যালু বাই করা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কিংবা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলতে পারি যে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়, মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়, এই টপিকগুলো ইম্পর্টেন্ট। বহুপদীর মধ্যে বিভিন্ন ধরনের শর্ত দেওয়া থাকতে পারে কোয়েশনে, বিভিন্ন ধরনের শর্ত দেওয়া থাকতে পারে, সেই কোয়েশন গুলো আমরা দেখতে পারি। যেমন ধরুন যে দুটি মূলের গুণফল এত, দুটি মূলের যোগফল এত, মূলদ্বয় নির্ণয় করো, এই টাইপের বিভিন্ন কোয়েশন আছে। বহুপদী চ্যাপ্টারটা ছোট, তো এই চ্যাপ্টারটা আমরা আসলে টার্গেটে রাখতে পারি। কণিকের মধ্যেও দেওয়া থাকতে পারে যে এই টাইপের কোয়েশন, উৎকেন্দ্রিকতা নির্ণয় করো, বৃহদাক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষের সমীকরণ, কিংবা আহ বৃহদাক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষের সমীকরণ, এবং এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের সমীকরণ নির্ণয়, হ্যাঁ, তারপরে হইতেছে ফোকাস নির্ণয়, এই টাইপের কোয়েশন গুলো খুবই ইম্পর্টেন্ট কণিকের ক্ষেত্রে। বিপরীত ত্রিকোণমিতি ফাংশন এবং সমীকরণে আমাদের বিভিন্ন টাইপের কোয়েশন আসে, যেমন আমাদের tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সূত্রটা ইউজ করে বিভিন্ন ধরনের ম্যাথ করতে হয়। এই টাইপের যে কোয়েশন গুলো আছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। স্থিতিবিদ্যার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতেছে লব্ধির মান নির্ণয়, লব্ধির মান, দিক, এবং স্থিতিবিদ্যার একদম সর্বশেষ অধ্যায়ের যে লব্ধি ক্রিয়াবিন্দু নির্ণয়, এই অংশটাও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি যাই আমাদের প্রথম পত্রের সাজেশন, আমি যদি আমার স্লাইডে যা আছে কিভাবে পড়া উচিত, আমি যদি যাই, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটারই সেম। প্রথমত সাজেশন বা আমার রোডম্যাপটা কিভাবে হওয়া উচিত, সাজেশন বা রোডম্যাপটা এভাবে হওয়া উচিত যে আমার কোয়েশন আনসারিং এর সময় বা আমি যখন আনসার করব তখন আমার যাতে শতভাগ একুরেসি থাকে, এক নাম্বার জায়গা। অর্থাৎ আমি যেটাই আনসার করব আমি ট্রাই করব ওই আনসারটা যাতে ভুল না হয়। ঠিক আছে, আমাদের আহ, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে সেই পরীক্ষায় আসলে কোনো ধরনের নেগেটিভ মার্কিং এর সিস্টেম নাই। তার মানে এই না যে আমি সবগুলা কোশ্চেন আন্দাজে দাগে চলে আসবো আমার চান্স হয়ে যাবে, সেটা আসলে এরকম না। আমি ট্রাই করবো যাতে একিউরেসিটা ঠিক থাকে, একিউরেসিটা ঠিক থাকলে আমি পরীক্ষার হলে একটা আলাদা কনফিডেন্স পাবো, এবং আহ, আমার চান্স পাওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যাবে। সেকেন্ডে যে সাজেশনটা থাকবে এইচএসসির কোয়েশন অ্যানালাইসিস করা এবং খুব ভালোভাবে অ্যানালাইসিস করে সেগুলা সলভ করা। কেন এই কথা বলতেছি? 2 এবং 3 একই কথাই বলবো। আগেও বলছি যে আমাদের আহ, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোয়েশনটা বিভিন্ন কলেজের টিচাররা করবেন, এবং ওই টিচাররাই বিভিন্ন বোর্ডের এমসিকিউ বা সিকিউ কোয়েশন করে থাকে। তো স্বাভাবিকভাবেই আমি যখন দুইটা জায়গায় কোয়েশন করব তখন খুবই স্বাভাবিকভাবে আমার কোয়েশনের মধ্যে একটা সিমিলারিটি লক্ষ্য পাওয়া যাবে। তো ওই জায়গা থেকে আসলে আমি যদি
টেস্ট পেপার এবং কোয়েশ্চেন অ্যানালিসিস করি, তখন আসলে আমি বুঝতে পারবো আসলে টিচাররা কোন এরিয়া থেকে আমার কোয়েশ্চেন গুলা বেশি করতেছেন এবং আমার কোন এরিয়া জোর দেওয়া বেশি দরকার। এর পরবর্তী অংশে যেটা অবশ্যই মাথায় রাখা লাগবে, এবং উচ্চতর গণিতে সবচেয়ে প্যারাদায়ক যে জায়গাটা আসলে সময়ের প্রতি সচেতনতা বৃদ্ধি করতে হবে। উচ্চতর গণিতে প্রচুর কোয়েশ্চেন থাকবে এরকম, যে ম্যাথগুলো আসলে আমি করতে পারবো কিন্তু আমার অনেকটাই টাইম লাগবে, 2-3 মিনিট টাইম লেগে যাবে, যে কারণে আসলে আমার এক্সামের শেষ মুহূর্তে গিয়ে দেখা যাবে আর আসলে অনেক পারা কোয়েশ্চন আমার আনসার না করে চলে আসা লাগছে। তো এটা আসলে করা যাবে না। যে ম্যাথগুলো আসলে বড়, সেই ম্যাথগুলো আসলে আমার স্কিপ করতে হবে, এবং ওই স্কিপ করার মানসিকতা আমাকে বিল্ড আপ করতে হবে যে আমি ওই ম্যাথগুলা টাচ করব না, বা আমি ওই ম্যাথগুলো পারলেও যদি আমি বুঝি এই ম্যাথে আমার অনেক বড় একটা টাইম লাগবে, আমি আসলে এই ম্যাথগুলা না করার ট্রাই করব, যাতে যাতে আমার কোনো ধরনের সমস্যা না হয় পরীক্ষা হলে। ওকে। তো এর পরবর্তীতে যে সাজেশনটা থাকবে, বারবার প্র্যাকটিস করা, অনেকবার প্র্যাকটিস করা। একটা ম্যাথ যখন আমি অনেকবার প্র্যাকটিস করব, ওই ম্যাথটা আসলে আমার মুখস্থের মতো হয়ে যাবে। আমি আসলে বুঝতে পারবো ওই ম্যাথটা আসলে রোড ম্যাপটা কি, কিভাবে আমার ম্যাথটা সলভ করতে হবে, স্ট্র্যাটেজিটা আমার মাথায় গেঁথে যাবে। তো স্ট্র্যাটেজিটা যদি আমার মাথায় গেঁথে যায়, আমি পরীক্ষার হলে ওই ম্যাথটার খুব ইজিলি আনসার করতে পারবো। একটা ম্যাথ মনে করি যে এ স্টুডেন্টের জন্য এবং বি স্টুডেন্টের জন্য, দুইজন স্টুডেন্টই পারে, কিন্তু এ স্টুডেন্ট ওই ম্যাথটা আগে 3 বার করছে, বি স্টুডেন্ট ওই সেম ম্যাথটাই আগে 7 বার করেছে। স্বাভাবিকভাবেই বি স্টুডেন্টের জন্য এই ম্যাথটা খুব বেশি ফ্যামিলিয়ার হবে, খুব বেশি পরিচিত মনে হবে। যদি পরিচিত মনে হয়, তাহলে ওই জায়গা থেকে আসলে ওই স্টুডেন্টটা যেটা করতে পারবে, যে খুব ইজিলি ওই ম্যাথটা আইডেন্টিফাই করতে পারবে এবং খুব ইজিলি আইডেন্টিফাই করে সলভ করতে পারবে। তো যে কোনো পরীক্ষার জন্য খুব ভালো একটা সাজেশন হচ্ছে বারবার প্র্যাকটিস করা, এবং বারবার প্র্যাকটিস করে সলভ করার চেষ্টা করা। ওকে। তো এরপরে হুম, আরেকটা অংশ, এটা আসলে অ্যাড না করলেও হয়তো খুব মেবি, বাট আমি এটা অ্যাড করেছি। যারা একটু মানে গ্যারান্টি রাখতে চাও যে আমার আসলে চান্স পাওয়াই লাগবে, আমার আসলে আহ, দেয়ালে পিঠ থেকে গেছে, আমার এখন ন্যাশনালে পড়াই লাগবে, তো ওইসব স্টুডেন্টের জন্য আসলে আমি যেটা সাজেস্ট করবো, যখন আমার টেস্ট পেপার বা আগের বছরের কোয়েশন অ্যানালাইসিস এবং সলভ করা শেষ হয়ে যাবে, মেইন বইয়ের যে ম্যাথ গুলো আছে সেগুলো সলভ করা শেষ হয়ে যাবে, তো যেটা করা উচিত, যে বা যদি সময় থাকে, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা খুলনা বিশ্ববিদ্যালয়ের যে কোয়েশন গুলো আসে প্রতি বছর বিজ্ঞান ইউনিটে, তো ওই ইউনিটের কোয়েশন গুলো আসলে আমার আলাদা করে দেখা লাগতে পারে, এবং আইডিয়া নেওয়া লাগতে পারে আসলে যদি আমার কোয়েশন খুব বেশি হার্ড হয়, টিচার যদি খুব বেশি কঠিন কোয়েশন করে, তাহলে আসলে আমার কোন ধরনের কোয়েশন আসার প্রবাবিলিটি আছে। যদিও এটার প্রবাবিলিটি খুবই কম, আমার যা আইডিয়া এবং আমার যা ধারণা, কোয়েশন খুবই সহজ হবে এবং খুবই ইজি কোয়েশন করে আসলে ইজি কোয়েশন আনসার করে আসলে চান্স পাওয়া সম্ভব হবে। বাট তারপরেও যদি 4-5টা যে কোয়েশন আসবে খুবই কঠিন, টোটাল 100টা কোয়েশনের মধ্যে 4-5টা কোয়েশন থাকবেই, বা আরেকটু বেশি 7-8টা কোয়েশন থাকতেই পারে যে খুব বেশি কঠিন এবং এগুলো আসলে মেজরিটি স্টুডেন্টই পারতেছে না, তো এই কোয়েশন গুলো যদি সলভ করতে হয়, তাহলে আসলে আহ বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষায় যে কোয়েশন গুলো আসে, ওই কোয়েশন গুলা দেখে গেলে মেবি বেটার হয়। আচ্ছা, এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা যেটা হইতে পারে, যে টার্গেটেড চ্যাপ্টার কোনগুলো হওয়া উচিত আমার। তা আমি যখন ন্যাশনালের জন্য প্রিপারেশন নিতেছি, আমি ধরে নিতেছি যে আমার এখানে যারা পরীক্ষা দেবে প্রিপারেশনটা হয়তো বা শতভাগ না, তো কিছু চ্যাপ্টার হয়তো বা বাদও দেওয়া লাগতে পারে। আমরা জানি যে শর্ট সিলেবাসে মোটামুটি একটা বড় অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে শর্ট সিলেবাসে। তারপরে ওই শর্ট সিলেবাসের মধ্যে যদি আমার কিছু চ্যাপ্টার বাদ দিতে হয়, জাস্ট বিকজ অফ আমার হাতে টাইম নেই বা আমার একদম শুরু থেকে শুরু করা লাগবে,
তখন আসলে আমার কোন কোন চ্যাপ্টার গুলো আসলে টার্গেটেড রাখা যেতে পারে। প্রথম পত্র থেকে আমি 3টা চ্যাপ্টার সিলেক্ট করেছি এবং দ্বিতীয় পত্র থেকে 4টা চ্যাপ্টার সিলেক্ট করেছি। প্রথম পত্র থেকে যে সিলেক্টেড চ্যাপ্টার গুলো হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সরলরেখা এবং বৃত্ত। সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার যদি বলি ম্যাট্রিক্সে, সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টারটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এবং এই চ্যাপ্টারটা শেষ করতে হাইয়েস্ট, যদি আমি একেবারে নতুন স্টুডেন্ট হিসেবে শুরু করি, আমার 2 দিনের বেশি সময় লাগার কথা না। তো ওই জায়গা থেকে আসলে 2 দিনের বেশি সময় লাগবে না, এবং পাশাপাশি আমার এইখান থেকে যে কোশ্চেন গুলো আসবে সেখানে আমার শতভাগ কমনও পড়বে এবং পারাও যাবে। তো আমি আসলে এই চ্যাপ্টারটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। সেখানে যেটা রাখতে পারি সরলরেখা। সরলরেখা চ্যাপ্টারে যেটা করা যেতে পারে যে আমার বিভিন্ন ধরনের সরলরেখার যে ইকুয়েশন গুলো আছে, সেই ইকুয়েশন গুলো আসলে আমার মাথায় থাকতে হবে। আমার বিশেষ করে প্রথম দিকের যে চ্যাপ্টার গুলো আছে সরলরেখার 3 A B C D E পর্যন্ত, সঞ্চারপথ পর্যন্ত, যে সলভ গুলো আছে, ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, কিংবা পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্কের প্রকাশ থেকে পোলার স্থানাঙ্কের প্রকাশ, কিংবা পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কের প্রকাশ, এই টাইপের যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলো আসলে দেখা যেতে পারে, কারণ এগুলো আমাদের ক্লাস 9-10-এ থাকতেই বেসিক থাকে, এবং এগুলো তো তুলনামূলক ইজিও। তো সরলরেখা যখন শুরু করবো, যখন দেখবো আমার এই পড়াটা আগে আগে থেকে হয়তো বা কিছুটা পড়া আছে, কিংবা এই টপিকটা আমার ইজি লাগতেছে, তখন আসলে আমার চ্যাপ্টারটার প্রতি একটা কনফিডেন্স বাড়বে, এবং চ্যাপ্টারটা শেষ করতে একটা মোটিভেশন কাজ করবে। তো এর পরবর্তী যে চ্যাপ্টারটা আছে বৃত্ত, বৃত্ত চ্যাপ্টারটা খুবই ছোট, এবং যদি আমি জাস্ট এমসিকিউর কথা চিন্তা করি, বৃত্ত চ্যাপ্টারটা শেষ করতে 2 দিনের বেশি টাইম লাগার কথা না। তো ওই জায়গা থেকে আসলে বৃত্ত চ্যাপ্টারটাও রাখা। এবং আমি যদি বলি উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে আমার ফোকাস কোন দিকে বেশি দেওয়া উচিত, আমি বলবো উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে, কারণ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে আসলে প্রথম পত্র থেকে আরো ইজি চ্যাপ্টার গুলো রাখা আছে এখানে। ওকে। তো উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে কোন কোন চ্যাপ্টার গুলো আমি টার্গেটেড রাখতে পারি? প্রথমত জটিল সংখ্যা, বহুপদী, বিপরীত ত্রিকোণমিতি, স্থিতিবিদ্যা 8। এই জায়গাটা আমি একটু পরে আসতেছি। জটিল সংখ্যা, জটিল সংখ্যা আমি আহ কেন রাখলাম, কারণ জটিল সংখ্যা চ্যাপ্টারটা ছোট। আমি আমি এখানে টার্গেট চ্যাপ্টারে মেইনলি কোন বৈশিষ্ট্য দেখে রেখেছি। প্রথমত আমি এই টার্গেট চ্যাপ্টারে মেইন যে বৈশিষ্ট্যটা রেখেছি, যে চ্যাপ্টার গুলা ছোট কিনা, কতটুকু ছোট। সেকেন্ডলি, আমার চ্যাপ্টারটা শেষ করতে কি পরিমাণ টাইম লাগবে। থার্ডলি, চ্যাপ্টারে কি পরিমাণ কন্টেন্ট আছে। যদি কন্টেন্টের সংখ্যা কম হয়, তাহলে আমি চ্যাপ্টারটা আমার টার্গেট চ্যাপ্টার লিস্টে শুরুতে রাখার চেষ্টা করব। তো জটিল সংখ্যা চ্যাপ্টারটা ছোট এবং কন্টেন্টের সংখ্যা তুলনামূলক অন্যান্য চ্যাপ্টার থেকে কম, আমি জটিল সংখ্যাটা আমার সাজেশনে রাখতেই পারি। বহুপদী চ্যাপ্টারটা খুবই ছোট, কয়টা কয়টা টাইপের ম্যাথ আছে, তো এই ম্যাথ গুলো যদি আমি সলভ করতে পারি, আমার বহুপদী চ্যাপ্টারটাও রাখা যেতে পারে। বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারটাও খুবই ছোট, এবং এটা আসলে একদিনের ভেতরেই শেষ করা সম্ভব, যদি আমি একদিন একটু ভালো করে টাইম দিই, তাহলে একদিনের মধ্যেই শেষ করা সম্ভব, এবং আমি বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারটাও রাখতে পারি। এবার আসি স্থিতিবিদ্যাতে। স্থিতিবিদ্যার 8 চ্যাপ্টারটা কেন রাখলাম, কারণ 8 চ্যাপ্টারটা মেইনলি গণিতের আহ, কোনো মেজর কোনো অংশ না, এটা আসলে আমরা ফিজিক্স এর ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসি। 8 চ্যাপ্টারের যে ম্যাথ গুলো আছে, ফিজিক্স এর ভেক্টর চ্যাপ্টারের বেসিক থাকলে আমার এখানে হয়ে যেতেছে। আমি ধরে নিলাম আমার ফিজিক্স এর ভেক্টর চ্যাপ্টার আমার পড়া হয়নি, তখন আমি যখন স্থিতিবিদ্যা 8 চ্যাপ্টারটা পড়বো, তখন আমার ফিজিক্স এর ভেক্টর চ্যাপ্টারের একটা বৃহৎ অংশ আমার সলভ হয়ে যাইতেছে। তো এক ঢিলে দুই পাখির মতো, আমি স্থিতিবিদ্যার 8 শেষ করলে আমার ভেক্টরের একটা অংশ শেষ হয়ে যেতেছে। তো মোটামুটি ওই জায়গা থেকে আসলে স্থিতিবিদ্যা 8 চ্যাপ্টারটা রাখা যায়। এবং 8B এবং 8C কেন রাখলাম না, কারণ এগুলা মোটামুটি একটু কমপ্লেক্স প্রকৃতির, এবং ওই চ্যাপ্টার গুলো আসলে অনেক স্টুডেন্টই ভয় পায়। তো যারা আসলে টাইম কম, যাদের আসলে ওই ধরনের মানে টাইম নাই, আসলে একদম শুরু থেকে শুরু করতে হবে, তারা আসলে এই চ্যাপ্টার গুলা ফোকাসে রেখে আগে এইগুলো শেষ করতে পারো, দেন বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো আপনারা ধরতে পারেন। তো আমি এখানে আমার আমার স্লাইডে সব ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া থাকবে, বেসিক থিওরি ক্লাস দেওয়া থাকবে, মেইন বুক, এমসিকিউ, টেস্ট পেপার এমসিকিউ, ওয়ান শট এমসিকিউ ক্লাস, সবকিছু আমি এখানে অ্যাড করে দিয়ে দেবো। এবং আপনারা জাস্ট ক্লিক করলেই আপনাদের যে প্রয়োজনীয় যে
মেটেরিয়ালস গুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো that's all from my part, and hope for the best. Thank you. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কেমিস্ট্রি বা রসায়নের যে কোয়েশ্চেনগুলো আসতে পারে বা যে টাইপের কোয়েশ্চেনগুলো আসতে পারে। যেহেতু আমরা বিগত বছর থেকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কখনো দেখি নাই, সেহেতু আমাদের কি কি টাইপ বা কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে আমরা আজকে একটু দেখব ইনশাআল্লাহ। এখন আমি যদি রসায়ন নিয়ে একটু বিস্তারিত বলি, যে আমাদের যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছে, পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান, এই তিনটে হচ্ছে আমাদের মূল। অর্থাৎ এই তিনটা যদি আমরা ভালো করতে পারি তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি যারা ভর্তি পরীক্ষা দিব এরা অবশ্যই ইনশাল্লাহ চান্স পাবো। এর মধ্যে আমার কাছে মনে হয় যে কেমিস্ট্রি অনেক সহজ একটা বিষয়, এবং কেমিস্ট্রিতে এই শর্ট সিলেবাসে অনেক কম জিনিসই পড়াশোনার আছে। যেমন শর্ট সিলেবাসে আমরা যদি দেখি, রসায়ন প্রথম পত্রের মোট 4টা অধ্যায় আছে। এই দ্বিতীয়টা হচ্ছে গুণগত রসায়ন, তারপর এটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এবং এরপরে হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন। এবং এই 4টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন। অর্থাৎ আমি যদি লিখি, সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন। একটু বিস্তারিত বলবো কর্মমুখী রসায়নে। কর্মমুখী রসায়ন আমরা জানি যারা এইচএসসি পরীক্ষা দিয়ে দিয়েছি, কর্মমুখী রসায়ন একটা মাত্র টপিক আছে, সেটা হচ্ছে ভিনেগার। অর্থাৎ এই ভিনেগার থেকে দুই একটা এমসিকিউ আসতে পারে, কি কি রিলেটেড, কি কি টাইপ আসতে পারে। ভিনেগার প্রস্তুতি, এর মধ্যে বিভিন্ন বিক্রিয়া আছে। এই তারপর হচ্ছে আমাদের যেমন সুক্রোজের আদ্র বিশ্লেষণে কি ব্যবহার করা হয়, তারপর আমাদের এটা ভিনেগার খাদ্য সংরক্ষণে কৌশল আসতে পারে। এই টাইপ দুই একটা এমসিকিউ আসতে পারে, এবং এটা অনেক সহজ একটা চ্যাপ্টার এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমরা আশা করি, কর্মমুখী রসায়ন। এরপরে যদি আমরা দেখি প্রথম দিক থেকে, অর্থাৎ আমাদের বাকি 3টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাডমিশন টেস্টের জন্য। যেমন গুণগত রসায়ন, তারপরে হচ্ছে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক পরিবর্তন। এখন আমরা একটু গুণগত রসায়ন নিয়ে দেখবো, যে গুণগত রসায়নে কি কি শর্ট সিলেবাসে আছে এবং কি কি আমাদের কোয়েশ্চন আসতে পারে। যেমন গুণগত রসায়ন যদি একটু আলোচনা করি, গুণগত রসায়ন একবারে বেসিক চ্যাপ্টার। এটা একবারে বেসিক চ্যাপ্টার মানে যেগুলো আমরা হালকা পাতলা আগের ক্লাসগুলোতে শিখে আসছি, অর্থাৎ নবম দশম শ্রেণীতে ছিল। যেমন প্রথম দিকে আমার রাদারফোর্ড পরমাণু মডেল আছে, বোর পরমাণু মডেল আছে, তারপর আমাদের বিভিন্ন এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বর কত, এগুলা চার্জ, এগুলা নিয়ে হালকা পাতলা আলোচনা, যেগুলো মুখস্থ পড়াশোনা, এবং এগুলা থেকে এমসিকিউ থাকতে পারে এবং এগুলা থেকে আসলে এমসিকিউ করা যায়। তারপরে আমাদের হচ্ছে অরবিট মানে কি শক্তি স্তর, অরবিটাল, এগুলা নিয়ে একটু আলোচনা করা আছে। তারপরে আমাদের এই তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে একটু বিস্তারিত বলা আছে, যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার কম্পাঙ্ক বেশি, এই রিলেটেড আমাদের এমসিকিউ আসে। এবং এরপরে হচ্ছে আমাদের নতুন একটা টার্ম যেগুলা এর আগে ছিল না, যেমন দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল। এই দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল থেকে এবং একটা এমসিকিউ আসতে পারে, দ্রাব্যতা ও আয়নিক গুণফল। এরপরে হচ্ছে দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফলের পরে আর মনে হয় শর্ট সিলেবাসে তেমন কিছু নাই, শুধু একটা মাত্র টপিক আছে যেগুলো আমরা ল্যাবরেটরিতে কাজ করে থাকি, যেমন আয়ন শনাক্তকরণ, অর্থাৎ ক্যাটায়ন এবং এনায়ন যে শনাক্তকরণ আছে, বা লবণ শনাক্তকরণ যেটাকে বলি আমরা, এই রিলেটেড এমসিকিউ তাকে আমি দেখছি ম্যাক্সিমাম গত লাস্ট বছরে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন মেডিকেলে প্রতি বছরই আমাদের এই আয়ন শনাক্তকরণ থেকে এমসিকিউ আসতে দেখা যায়। এবং এটা আমাদের গুণগত রসায়ন একটু শর্টস আলোচনা, এবং গুণগত রসায়ন থেকে এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তারপরে আমার অধ্যায় হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন। তারপরে আমার অধ্যায় হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন। এখন মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন হচ্ছে আমাদের 3rd চ্যাপ্টার, এই রসায়ন প্রথম পত্রের 3rd চ্যাপ্টার। এবং আমরা যেই বই ফলো করব এই এডমিশন টেস্টের জন্য, ম্যাক্সিমাম মেডিকেল বা বিভিন্ন ইউনিভার্সিটি, এই তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি, সবটাতে যে বই ফলো করা উচিত সেটা হচ্ছে হাজারি নাগের বই অবশ্যই ফলো করা উচিত। কারণ হাজারি নাগের বই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বই, হচ্ছে আমাদের এই যে কোনো এডমিশন টেস্টের জন্য। এখান থেকে হুবহু এমসিকিউ তুলে দেয়। এই বইয়ের শেষে যে এমসিকিউ আছে অনেক চ্যাপ্টার, বিভিন্ন চ্যাপ্টারে 100 থেকে 150টা এমসিকিউ আছে, যেগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক বছর যে আমাদের 17 থেকে 18টা কোয়েশ্চেন একবার মেডিকেলে চলে আসে ডিরেক্ট হুবহু বইয়ের পিছন থেকে।
এবং এই রিলেটেড আমার এই যে থার্ড চ্যাপ্টার সেজন্য বা বিভিন্ন চ্যাপ্টার থেকে সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার এগুলো আসলে ইম্পর্টেন্ট। থার্ড চ্যাপ্টার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আমরা জানি নরমালি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যেগুলো আছে আয়নীকরণ শক্তি, পারমাণবিক আকার, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, যোজনী, এইটা থেকে আমাদের এমসিকিউ থাকেই থাকে এখানে, যেগুলো আমরা আগে থেকে শিখে আসছি। তারপরে হচ্ছে আমাদের ফাজানের নীতি আসে, নতুন একটা টার্ম। ফাজানের নীতি, এরপরে পোলারিটি বা পোলারায়ন সম্পর্কে যদি একটা ধারণা থাকে। এরপরে আমাদের হাইড্রোজেন বন্ধন থাকে, হাইড্রোজেন বন্ধন থেকে এমসিকিউ আসে। বিভিন্ন বেসিক রিলেটেড অধ্যায় গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য মানে কিছু কিছু শর্ট টার্ম গুলা দেওয়া আছে এখানে, যেগুলো থেকে আসলে এমসিকিউ থাকতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার বইয়ের পিছনের এমসিকিউ অবশ্যই অবশ্যই সলভ করতে হবে। এবং তার চ্যাপ্টার থেকে এইগুলা রিলেটেড এমসিকিউ থাকে। তো এখন আমার ফোর্থ চ্যাপ্টার মানে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এটা প্রতি বছর সবচেয়ে বেশি মনে হয় এই রসায়ন প্রথম বছরের এই অধ্যায় থেকে প্রতি বছরই যে কোনো মেডিকেল হোক বা যে কোনো ইউনিভার্সিটি হোক প্রতি বছরই কোয়েশ্চন থাকে। ফোর্থ চ্যাপ্টারের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পিএইচ এর ধারণা রিলেটেড একটা মেথ থাকবে। তারপর হচ্ছে কোনটা সবল অ্যাসিড, কোনটা দুর্বল অ্যাসিড, উইক অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, এগুলো রিলেটেড একটা ধারণা থাকে। আমাদের লা সাতেলিয়া নীতি যেগুলো আমরা আগে শিখে আসছি, লা সাতেলিয়া নীতি, যেগুলা থেকে আমাদের কোয়েশ্চন এমসিকিউ থাকে। তারপর আমাদের প্রভাবক, যেটা আমাদের সিলেবাসে নাই এবং এটা থেকে এমসিকিউ মোস্ট প্রবাবলি থাকবে না। এবং প্রথম দিকে আছে আমাদের একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, এইগুলা রিলেটেড। এবং আমাদের এই অধ্যায়ের অনেক অনেক বড় একটা চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন, কিন্তু আমাদের অনেক শর্ট সিলেবাস করে দেওয়া। যেমন আমাদের বাফার দ্রবণও নাই। তাহলে কি কি আছে? পিএইচ রিলেটেড মেথ আছে, লা সাতেলিয়া নীতি আছে, একমুখী দ্বিমুখী বিক্রিয়া আছে, এবং হালকা পাতলা এমসিকিউ টাইপ দিয়ে একটা কোয়েশ্চন আছে। এবং শেষে আমাদের বইয়ের এমসিকিউ যে চতুর্থ রাসায়নিক পরিবর্তনের বইয়ের পিছনের এমসিকিউটা সলভ করতে হবে। এই হচ্ছে আমাদের রসায়ন প্রথম পত্রের একটু মানে প্রথম পত্রের 4টা অধ্যায়ের আমাদের কি কি পড়তে হবে বা কি কি টাইপ কোয়েশ্চন আসতে পারে এই রিলেটেড হালকা পাতলা বলা শোনা। এখন আমাদের রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে আমি যদি একটু আলোচনা করি। রসায়ন দ্বিতীয় পত্রের আমার সেম 4টা অধ্যায়। রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন, দ্বিতীয় অধ্যায় আমাদের জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি যেটা, তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন, এবং চতুর্থ অধ্যায় হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন। এবং আসলে প্রথম পত্র থেকে রসায়ন দ্বিতীয় পত্র মোটামুটি একটা হার্ড। আমি সেম রসায়ন প্রথম পত্রের জন্য যেমন হাজারি নাগের বই ফলো করবো রসায়ন দ্বিতীয় পত্রের জন্য, তেমনি আমরা হাজারি নাগের বই ফলো করব। এবং এই অধ্যায়ের এই যে 4টা অধ্যায় আছে, পরিবেশ রসায়ন এবং পরিবেশ রসায়ন থেকে শুরু করে আমাদের দুই জৈব রসায়ন অর্গানিক কেমিস্ট্রি, তারপরে হচ্ছে আমাদের যে পরিমাণগত রসায়ন আছে বা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি বলে, তারপর হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়নে 4টা যে অধ্যায় আছে, এই 4টা অধ্যায় অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং মোটামুটি প্রথম অধ্যায় থেকে আমার হার্ড। এবং সবচেয়ে আমরা বলি যে অর্গানিক হ্যাজ নো লিমিট, অর্থাৎ অর্গানিকের কোনো শেষ নাই। অর্গানিক কেমিস্ট্রি অনেক পড়াশোনা, অনেক অনেক মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটিতে দিলে বা যে কোনো অ্যাডমিশন টেস্টে দিলে অনেকে দেখে অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করে, কারণ মোটামুটি একটা কঠিন জিনিস এটা। এবং অর্গানিক কেমিস্ট্রি আমি স্কিপ করলে আমাদের পরিবেশ রসায়ন মোটামুটি ইজি আছে আমাদের প্রথম অধ্যায়, এবং আমাদের তড়িৎ রসায়ন 4 নম্বর অধ্যায় ইলেকট্রোকেমিস্ট্রি, এই দুইটা অধ্যায় মোটামুটি ইজি আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের মধ্যে। এবং পরিবেশ রসায়নের সেম আমাদের বইয়ের পিছনের এমসিকিউ করতে হবে। লাস্টের ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়নের এটার বইয়ের পিছনের এমসিকিউ করতে হবে। 3 নম্বর অধ্যায় কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি বা পরিমাণগত রসায়ন যেটা আছে আমার, সেইটারও বইয়ের পিছনের এমসিকিউ করতে হবে। এবং এর ভিতরে কি কি আছে? পরিবেশ রসায়নের আমরা জানি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এবং এই রিলেটেড বিভিন্ন কিছু আছে। তারপর হচ্ছে আমাদের পিবি=NRT আদর্শ গ্যাস সমীকরণ। আমরা জানি পিবি=NRT কে বলে আদর্শ গ্যাস সমীকরণ। এই রিলেটেড বিভিন্ন টার্ম, যেমন পি মানে প্রেসার, বি মানে ভলিউম, এন মানে মূল সংখ্যা, আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি মানে টেম্পারেচার। এবং আর যে একটা আছে, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। আর এর 3টা মান আছে। আর এর 3টা মান, একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান, একটা হচ্ছে আমার এসআই এককে আর এর মান, একটা হচ্ছে সিজিএস এককে আর এর মান। এগুলো আসলে এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের এই এই পরিবেশ রসায়নের বিভিন্ন গ্রাহামের ব্যাপন সূত্র আছে, ডাল্টনের আংশিক চাপ সূত্র আছে, অনেক কিছু পড়াশোনার আছে যেগুলো আমাদের শর্ট সিলেবাসের মোটামুটি সহজগুলো আছে। এবং ইলেকট্রোকেমিস্ট্রি বা লাস্টে তড়িৎ রসায়নের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেখান থেকে আসে সেটা হচ্ছে ই সেল বা ইনট সেল। এখন ইনট সেল বলতে আমরা কি বুঝি? তড়িৎ চালক বল বা আমাদের এই সেল যেগুলো কোষ বিভব বাংলায় বলে। এবং এই রিলেটেড আমাদের এমসিকিউ থাকে। তারপর প্রথম দিকে হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, এই রিলেটেড আমার এমসিকিউ থাকবে। এবং তো বিভিন্ন তড়িৎ রাসায়নিক সিরিজ আছে, তড়িৎ রাসায়নিক সিরিজ থেকে আমার এমসিকিউ
এটা থাকে। তারপর হচ্ছে এই অধ্যায়ের আর মোস্ট প্রবাবলি এইগুলা পড়লে আমার রসায়ন দ্বিতীয় পত্রের ইলেকট্রোকেমিস্ট্রি এগুলা হয়ে যায়। তারপর পরিবেশ রসায়ন আমাদের হয়ে যাবে সহজ বয়েলের চার্লসের সূত্র এগুলা পড়লে। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি বা গুণ যে পরিমাণগত রসায়ন। এবং আমরা জানি পরিমাণগত রসায়নের সবচেয়ে কোয়ান্টিটেটিভ, এটা কোয়ান্টিটেটিভ অনেকে বলে না, কোয়ান্টিটেটিভ না বলে স্টোইকিওমেট্রি কেমিস্ট্রি বলে, স্টোইকিওমেট্রি বা পরিমাণগত রসায়ন। এবং এইটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জারণ বিজারণ রিলেটেড। এই জারণ বিজারণ রিলেটেড জিনিস আসবেই আসবে, যে কোনো এমসিকিউ, যে কোনো তোমাকে এমসিকিউ, তুমি অ্যাডমিশন টেস্ট রসায়ন পরীক্ষা দাও না কেন, দেখবা তুমি জারণ বিজারণ থেকে এমসিকিউ আসতেই আসছে। জারণ বিজারণ যেমন এখন আমরা 9-10 শিখে আসি, জারণ বিজারণ সমতাকরণ শিখি নাই, কিন্তু জারণ বিজারণ নর্মাল কনসেপ্ট আমার ক্লিয়ার আছে। তারপর জারণ বিজারণ রিলেটেড অর্ধবিক্রিয়ার সমীকরণ সমাধান করা লাগে, এইগুলা রিলেটেড আমার এই টার্ম আছে। এই মূলত এই অধ্যায়ের মূল পড়াশোনাই হচ্ছে আমার জারণ বিজারণ রিলেটেড। এই জারণ বিজারণ যদি শিখে তাহলে কোয়ান্টিটেটিভ স্টোইকিওমেট্রি বা পরিমাণগত রসায়ন তার অর্ধেক শিখা হয়ে যায়। এবং লাস্টে আমাদের অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল হবে, এবং অর্গানিক কেমিস্ট্রি সম্বন্ধে আলাদা বিস্তারিত বলা হবে, কারণ অর্গানিক কেমিস্ট্রি অনেক অনেক আমাদের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। যেহেতু অর্গানিক কেমিস্ট্রি একটু ভালোভাবে পড়তে হয়, সবগুলা টপিকে অনেকগুলা টপিক, মানে এগুলা হার্ড টপিক যেগুলো আসলে অনেকে পড়ে না বা বলে অনেক এগুলা হবে। আসলে অর্গানিক কেমিস্ট্রির যে লাস্ট এগুলা আছে, লাস্টের দিকে যেগুলো আছে এগুলো অনেক কঠিন জিনিসপাতি, এবং অনেক এগুলা পড়তে হয় শেষ।